Assalamu alaikum. A 55 years old lady came with us with the complaints of severe pain in the right knee and mild swelling and having some good days and bad days for last 2 years. What could be the diagnosis? Yes, this is osteoarthritis. So today we are going to discuss about osteoarthritis. Osteoarthritis is the most common form of arthritis. আমরা যতগুলো আর্থ্রাইটিসের পেশেন্ট সাধারণত পেয়ে থাকি এর মধ্যে অস্টিওআর্থ্রাইটিসটা মোস্ট কমন। অস্টিওআর্থ্রাইটিস আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে জয়েন্টের মধ্যে যে আর্টিকুলার কার্টিলেজ থাকে সেটা যদি ডিজেনারেটেড হয়ে যায় তখন সেটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। নামের সাথে আইটিস থাকলেও আসলে এখানে ইনফ্লামেশনের সংখ্যা তুলনামূলক অন্য যে কোনো আর্থ্রাইটিসের চাইতে একদমই কম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি নি জয়েন্টের মধ্যে যে আর্টিকুলার কার্টিলেজের মধ্যে যদি ডিজেনারেশন হয় তখন তার যে জয়েন্টের মধ্যে পেইন হবে, মাইল্ড সোয়েলিং হতে পারে এবং জয়েন্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড হতে পারে, জয়েন্টে ক্রিপিটেশন ডেভেলপ করতে পারে, এগুলোকে বলি আমরা অস্টিওআর্থ্রাইটিস। যখন আর্টিকুলার ডিজেনারেশনটা হয়ে যাবে তখন আসলে বনির মধ্যে যে স্পেসটা থাকে সেই স্পেসটা, জয়েন্টের স্পেসটা ন্যারোইং হয়ে যাবে এবং দুইটি বোনস পরস্পরের কাছাকাছি চলে আসবে, পরস্পরের সাথে ফ্রিকশন হতে থাকবে এবং সেখানে কিছু নতুন ফর্মেশন হবে। অর্থাৎ যে আর্টিকুলার সারফেসটা আছে তার জাস্ট নিচ দিয়েই স্ক্লেরোসিস ডেভেলপ করবে, যেটাকে আমরা অস্টিওস্ক্লেরোসিস বলি, এবং তার পাশ দিয়ে কিছু ফাইব্রোটিক অ্যাক্টিভিটির কারণে কিছু সিস্ট ফর্মেশন হবে এবং কিছু অস্টিওফাইট ফর্মেশন হবে। তাহলে আমরা একটু অপারেশনাল ডেফিনেশনে যদি যেতে চাই, অস্টিওআর্থ্রাইটিস কাকে বলে, এটা আসলে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজির যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা সেটা পড়ব। যদি কোনো পেশেন্টের নি পেইন থাকে এবং এক্সরে করে যদি আমরা অস্টিওফাইট পাই এবং তার সাথে 3টি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যদি যে কোনো একটা পেয়ে যাই তাহলে আমরা তাকে অস্টিওআর্থ্রাইটিস বলতে পারি। যদি তার বয়স 50-এর বেশি থাকে, তার যদি মর্নিং স্টিফনেস থাকে এবং সেটা লেস দেন 30 মিনিটস, এবং যদি জয়েন্টের মধ্যে ক্রিপিটাস থাকে, এই 3টির মধ্যে যে কোনো একটি থাকলেই আমরা একটা নি পেইন প্লাস অস্টিওফাইট পেলে আমরা তাকে অস্টিওআর্থ্রাইটিস বলতে পারি। আসলে অস্টিওআর্থ্রাইটিসের কিছু রেডিওলজিক্যাল গ্রেডিংস আছে, অর্থাৎ আমরা 1 থেকে 4 পর্যন্ত ভাগ করে ফেলি। আমরা ফার্স্ট গ্রেড যেটা একদম আমরা ছবিগুলো দেখব, যেখানে একটা সাসপিসিয়াস একটা জয়েন্ট স্পেস ন্যারোইং, অস্টিওফাইটটার ব্যাপারেও কনফার্ম না, এটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে যেখানে অস্টিওফাইটগুলো প্রমিনেন্টলি দেখা যাবে। আর গ্রেড 3 হচ্ছে অস্টিওফাইট থাকবে, তার সাথে জয়েন্ট ডিফর্মিটি হতে পারে, সাসপিসিয়াস থাকবে, মনে হচ্ছে যে ডিফর্মিটি আছে বা নাই এরকম। আর স্টেজ 4 যেটা, সেটা হচ্ছে অস্টিওফাইট থাকবে, তার সাথে অবশ্যই জয়েন্টের বনি ডিফর্মিটি থাকবে। আমরা এভাবেই 4টা গ্রেডে ভাগ করে থাকি। অস্টিওআর্থ্রাইটিসের আসলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, এর মধ্যে হতে পারে জেনেটিক কিছু কজ, হতে পারে ডেভেলপমেন্টাল অ্যানোমালি, হতে পারে রিপিটেটিভ লোডিং, অর্থাৎ একই জয়েন্টের উপর বারবার যদি লোড পড়ে, হতে পারে অ্যাডভার্স কিছু বায়োমেকানিক্সের মাধ্যমে, যেমন লিগামেন্ট রাপচার হতে পারে, মিনিস্কেক্টমি হতে পারে, ব্যাগেটস ডিজিজ থাকতে পারে। পেশেন্ট যদি ওবেজ হয় তাহলে তাদের অস্টিওআর্থ্রাইটিসের চান্স বেশি থাকে। পেশেন্টের যদি যে কোনো ট্রমা, কিছু হরমোনাল কারণে হতে পারে, যেমন ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। আসলে আমাদের দেশে 50 ইয়ার্স অ্যাবভ যে কোনো পেশেন্টেরই হরমোন ডেফিসিয়েন্সির কারণে, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে আসলে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এটা আমরা সবচেয়ে বেশি পাই। এটা একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, আমরা দেখতে পাচ্ছি আর্টিকুলার কার্টিলেজের মধ্যে ডিজেনারেশন হচ্ছে এবং এই যে এখানে অস্টিওফাইট ফর্মেশন হচ্ছে। প্যাথোজেনেসিস, আমরা একটা কথাই মনে রাখবো যে আর্টিকুলার ডিজেনারেশন অফ দ্য কার্টিলেজ ইজ কল্ড অস্টিওআর্থ্রাইটিস। আমরা এখানে অনেকগুলো অস্টিওফাইট দেখতে পাচ্ছি। এই ইনভলভিং জয়েন্টের বাইরে থেকে আমরা ইন্সপেকশন করলে সেখানে আমরা কিছু ডিফর্মিটিস দেখতে পাই, আমরা কিছু মাসল ওয়াস্টিং দেখতে পেতে পারি, কারণ সিভিয়ার পেইন থাকে, ডিজিউজ অ্যাট্রফি ডেভেলপ করতে পারে। সিমটমস কেমন হয়? অস্টিওআর্থ্রাইটিসের সবচেয়ে কমন সিমটমস পেইন, এবং এটা ইনসিডাস ইন অনসেট হবে। এটা লম্বা সময় ধরে, মাসের পর মাস, বছরের পর বছরের পেইন থাকবে। তাদের মাসের মধ্যে কিছু গুড ডেজ থাকবে, ব্যাড ডেজ থাকবে। মাসে কিছুদিন ভালো আছে কিন্তু কিছুদিন সে প্রচণ্ড ব্যথা পাচ্ছে, বিষয়টা এরকম। এটার সাথে মুভমেন্টের একটা রিলেশন আছে। তার যদি বেশি পরিশ্রম করে, সেই জয়েন্টের উপরে মুভমেন্টটা বেশি হয় বারবার, তাহলে তার পেইনটা বেড়ে যাবে, অর্থাৎ রিলেটেড টু মুভমেন্ট। এদের সাধারণত মর্নিং স্টিফনেস থাকতে পারে কিন্তু লেস দেন 15 মিনিটের বেশি সাধারণত মর্নিং স্টিফনেস থাকে না।
এখানে কিছু জয়েন্ট, পেইনফুল জয়েন্ট পাওয়া যায়। আর সাইন যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য জয়েন্ট, আমাদের বনি সোয়েলিং থাকতে পারে, আমাদের জয়েন্ট ক্রিপিটাস থাকতে পারে, কিছু ডিফর্মিটিস থাকতে পারে, জয়েন্ট লাইন পেরিআর্টিকুলার টেন্ডারনেস থাকতে পারে মাসল উইকনেস অ্যান্ড ওয়াস্টিং, আর মাইল্ড অর অ্যাবসেন্ট সাইনোভাইটিস। আসলে এখানে সাইনোভিয়ামটা খুব বেশি ইনফ্ল্যামড হয় না, মাইল্ড সাইনোভাইটিস থাকতে পারে। অস্টিওআর্থ্রাইটিসের যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স বা টাইপস ভাগ করি তাহলে আমরা একটা 6টা টাইপে ভাগ করতে পারি। একটা হতে পারে জেনারেলাইজ অস্টিওআর্থ্রাইটিস বা জেনারেলাইজ নোডাল অস্টিওআর্থ্রাইটিস, এটা হতে পারে নি অস্টিওআর্থ্রাইটিস, হতে পারে হিপ অস্টিওআর্থ্রাইটিস, হতে পারে স্পাইন অস্টিওআর্থ্রাইটিস, হতে পারে আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস, এবং খুবই ডেঞ্জারাস নাম্বার 6, সেটা হচ্ছে ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিস। জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস আসলে এখানে বডির বিভিন্ন জয়েন্টে ইনভলভমেন্ট করতে পারে, বোথ স্মল এবং লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, সিমেট্রিক্যাল হতে পারে, অ্যাসিমেট্রিক্যাল হতে পারে। তবে এদের একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফিঙ্গার এক্সামিনেশন বা হ্যান্ড এক্সামিনেশন করলে আমরা একটা নোট পাই, যেটাকে আমরা বলি হ্যাবারডন্স নোট, যেটা ডিস্টাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্টে পাই। আর প্রক্সিমাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্টে একটা নোট পাই, সেটার নাম হচ্ছে বাউচার্স নোট। সাধারণত ফিমেল প্রিডমিনেন্স থাকে, এদের আউটকাম মোটামুটিভাবে ভালো, এবং একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে। জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এইটা হচ্ছে ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টে যে নোটটা আছে, এটার নাম হচ্ছে হ্যাবারডান্স নোড, এবং প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টে যেটা আমরা পাই সেটাকে বলি বাউচার্স নোড। আমরা যদি এক্স রে করি তাহলে এদের একটা খুব সুন্দর ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়। ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টের জয়েন্ট স্পেস ন্যারোহিং হওয়ার কারণে সেখানে একটা সিগাল অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, অর্থাৎ সামুদ্রিক যে চিলগুলো থাকে তারা ওড়ার সময় দেখতে যেমনটা দেখা যায়, ঠিক ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টে এরকম পাওয়া যেতে পারে। যাই হোক, আমরা নি অস্টিওআর্থ্রাইটিস সম্বন্ধে একটু দেখব। এটা আসলে যার একটা অ্যাসিমেট্রিক্যাল অ্যান্টালজিক গেট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে ইউজুয়ালি। এটা পেশেন্টের ডিফর্মিটিটা খুবই কমন, যেন ভ্যারাস নিয়ে আসতে পারে, কখনো কখনো ভালগাসও হতে পারে, তবে ভ্যারাসটা মোস্ট কমন। পেরিআর্টিকুলার টেন্ডারনেস থাকতে পারে, উইকনেস অ্যান্ড ওয়াস্টিং থাকতে পারে, জয়েন্টের মধ্যে ক্রিপিটাস থাকতে পারে, বনি সোয়েলিং হতে পারে, এখানে কখনো কখনো সিপিপি ক্রিস্টাল ডিপোজিশন হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই এক্সরেটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটা অস্টিও আর্থ্রাইটিসের নি এক্সরে, এখানে কি কি চেঞ্জ থাকে? আমরা উপরে ফিমার এবং নিচে টিবিয়া পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে জয়েন্ট স্পেস সেটা দেখি অনেক ন্যারো। তারপরে জয়েন্টের জাস্ট পেরিআর্টিকুলার সারফেস দিয়ে যে জয়েন্ট বনি এরিয়াটা থাকে, এটা স্ক্লেরোজিং ডেভেলপ করবে, অর্থাৎ সাধারণত ওপাসিটিটা ইনক্রিজ করবে, অর্থাৎ সাবকন্ডাল স্ক্লেরোসিস বলে। এবং চারদিক থেকে কিছু অস্টিওফাইট ফর্মেশন হবে, এই যে এগুলো হচ্ছে অস্টিওফাইটস। এবং কখনো কখনো দেখা যায় যে ভেতরে ভেতরে অস্টিওসিস্ট ডেভেলপ করতে পারে। এগুলোই আসলে ক্যারেক্টারিস্টিক্স। আর এটা ছাড়া সাইনোভিয়াল ইনভলভমেন্ট আসলে এক্সরেতে খুব বেশি ভালো বোঝা যায় না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবকন্ডাল স্ক্লেরোসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জয়েন্ট স্পেস ন্যারোয়িং, একদিকে জয়েন্ট স্পেস ন্যারোয়িং হলে আরেকদিকে জয়েন্ট ওয়াইডেনিং হতে পারে। আমরা যে অস্টিওফাইট দেখতে পাচ্ছি, বনি প্রজেকশন, বনি প্রমিনেন্ট, এটা হচ্ছে অস্টিওস্ক্লেরোসিস, এবং অস্টিওস্ক্লেরোসিসের মাঝে ছোট ছোট সিস্ট দেখা যাচ্ছে। এখানে আমরা জয়েন্টের ল্যাটারাল ভিউতে দেখতে পাচ্ছি জয়েন্ট স্পেস ন্যারোয়িং আছে। কখনো কখনো একটা ইম্পর্টেন্ট জিনিস লুজ বডি দেখতে পাই। লুজ বডি হচ্ছে অস্টিওফাইটগুলো যদি কোনোভাবে ডিজেনারেশন হয়ে যায় এবং ওখান থেকে আইসোলেশন হয়ে জয়েন্ট সাইনোভিয়ামের মধ্যে ঘুরতে থাকে, তখন এগুলোকে আমরা বলি লুজ বডি। এখানে আমরা একটা জেনুভ্যারাস দেখতে পাচ্ছি, নি ডিফর্মিটিস। এবার আমরা হিপ অস্টিওআর্থ্রাইটিস, আসলে নি অস্টিওআর্থ্রাইটিসের মতো হিপ অস্টিওআর্থ্রাইটিসেও খুব বেশি আনকমন না, এটাও দেখা যায়। হিপ অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টরা সাধারণত অ্যান্টালজিক গেট নিয়ে আসে, এবং তাদের উইকনেস অ্যান্ড ওয়াস্টিং অফ দ্য কোয়াড্রিসেপস অ্যান্ড গ্লুটিয়াল মাসলস, এটা খুব কমনলি দেখা যায়। তাদের আমরা এক্সামিনেশন করলে ইন্টারনাল রোটেশন যদি আমরা করতে চাই তাহলে আমরা পেশেন্ট সিভিয়ার পেন থাকতে পারে। কখনো কখনো এসএলআরও পজিটিভ হতে পারে। অ্যান্টিরিয়র গ্রোইন টেন্ডারনেস থাকে, ফিক্সড অ্যান্ড ফ্লেকশন থাকতে পারে, এক্সটার্নাল রোটেশন ডিফর্মিটি থাকতে পারে। ওবেসিটি এর সাথে একটা অ্যাসোসিয়েটেড পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিমারের হেডের জাস্ট চারদিক দিয়ে অ্যাসিটেবুলার পাশ দিয়ে যে জয়েন্ট স্পেস থাকে সেটা অনেক ন্যারো, এবং কিছু অস্টিওসিস্ট এবং অস্টিওফাইট দেখা যাচ্ছে। এই যে এখানে অস্টিওসিস্ট দেখতে পাচ্ছি আমরা।
এটা ছাড়া স্পাইন অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। স্পাইন অস্টিওআর্থ্রাইটিস যদি সার্ভাইকাল রিজনে হয়, তখন সেটাকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। যদি লাম্বার রিজনে হয়, তখন সেটাকে আমরা বলি লাম্বার স্পন্ডাইলোসিস। এটাও খুবই কমন। আমরা দেখতে পাচ্ছি যে সার্ভাইকাল ভার্টিব্রাগুলো অনেকটা বনি প্রজেকশন, অস্টিওফাইট ফর্মেশন হচ্ছে এবং জয়েন্ট স্পেস ন্যারোয়িং হয়ে যাচ্ছে। সাধারণত এই পেশেন্টরা সিভিয়ার নেক পেন, রেডিকুলোপ্যাথি, ইউনিল্যাটারাল বা বাইলেটারাল রেডিকুলোপ্যাথি, ওয়াস্টিং এগুলো নিয়ে আসতে পারে। এটা ছাড়া আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস আছে, এটা আসলে পোস্ট ট্রমাটিক আমরা বলতে পারি। সাধারণত 45 ইয়ার্সের আগে হয়। এটা মনোআর্টিকুলার এবং পলিআর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। প্রিভিয়াস ট্রমাটাই মোস্ট কমন। আর এছাড়া আমরা পলিআর্টিকুলার নিয়ে আসতে পারি, যেমন কমপ্লিকেশন অফ জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, কিছু মেটাবলিক কন্ডিশন, যেমন হেমাক্রোমোটোসিস ইন থ্যালাসেমিয়া পেশেন্ট যারা রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন নিচ্ছে, তাদের এই আর্থ্রাইটিসটা ডেভেলপ করতে পারে। কারো লেট অস্টিওনেক্রোসিস নিয়ে আসতে পারে। এগুলো হচ্ছে পলিআর্টিকুলার প্রেজেন্টেশন। ডেঞ্জারাস হচ্ছে ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিস। এটা খুবই সিভিয়ার অবস্থায় আসে, মোর প্রলং সিমটম ফেস, মোর ওভার্ট ইনফ্লামেশন, মোর ডিসএবিলিটি অ্যান্ড ওর্স আউটকাম। ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিসের আউটকামটা অন্য তুলনায় যে কোনো অস্টিওআর্থ্রাইটিসের চাইতে অনেক খারাপ। ইনভেস্টিগেশন যদি আমরা করতে চাই, প্রথমে এক্সরে করবো। এখানে আমরা জানি জয়েন্ট স্পেস ন্যারোয়িং পাবো, সাবকন্ডাল স্ক্লেরোসিস পাবো, আমরা অস্টিওফাইটস পাবো, অস্টিওসিস্ট পাবো এবং রিমডেলিং অফ দ্য জয়েন্ট কন্ট্যুর। অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টের ম্যানেজমেন্ট, আসলে এই ডিজিজটা ম্যানেজমেন্ট করা খুবই ডিফিকাল্ট, কারণ এগুলো নন রেসপন্ডিং ইউজুয়ালি টু কনভেনশনাল থেরাপি। এটার জন্য আমরা পেশেন্টকে এডুকেট করব, অ্যাসুরেন্স করব, পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, লাইফস্টাইল অ্যাডভাইস করতে হবে। অর্থাৎ যে জয়েন্টের উপর তার ওয়েট বেয়ারিং বেশি হচ্ছে, সে জয়েন্টের উপর সে চাপ বা প্রেশার কম দিবে। এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ যেসব মাসলগুলো উইক থাকে তাদের স্ট্রেংথেনিং করার জন্য মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হতে পারে। এটা ছাড়া কিছু নন ফার্মাকোলজিক্যাল থেরাপি আছে, মে বি ইফেক্টিভ বাট নট শিওর, লাইক আকুপাংচার করা যেতে পারে, ট্রান্সকিউটিনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন বা টেন্স থেরাপি এগুলো দেওয়া যেতে পারে। ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আমরা স্টেপ ল্যাডার একটা প্যাটার্ন ফলো করব। ইনিশিয়ালি প্যারাসিটামল দেওয়া হয়, যদি নন রেসপন্ডিং থাকে তাহলে টপিক্যাল এনএসআইডি বা ক্যাপসিসিন দিতে পারি। তাতে রেসপন্স না করলে আমরা ওরাল এনএসআইডি দিতে পারি, সেটাতে রেসপন্স না করলে অপিয়েট দিতে পারি। এটা ছাড়া কিছু অ্যান্টি নিউরোপ্যাথিক মেডিসিন যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, প্রিগাবালিন, গাবাপেন্টিন এগুলো দিতে পারি। এটা ছাড়া একদম অ্যাডভান্স নিউয়ার কিছু থেরাপি আসছে, যেটাকে নিউট্রালাইজিং অ্যান্টিবডি বলা যেতে পারে। এর মধ্যে একটি হচ্ছে অ্যান্টি অস্কার অ্যান্টিবডিস, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ইন্টারলিউকিন 8 অ্যান্টিবডি, এসব আমরা ব্যবহার করতে পারি। এটা ছাড়া আমরা একটা কাজ করতে পারি, ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন। যদি আমরা অ্যাফেক্টেড জয়েন্টে ইনফ্লামেটেশনের সাইনগুলো পাই, যেমন সোয়েলিং হচ্ছে, পেইন হচ্ছে, রেডনেস হচ্ছে, টেন্ডারনেস, গ্রস টেন্ডারনেস প্রেজেন্ট, জয়েন্টে ইফিউশন পাচ্ছি, তখন আমরা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিতে পারি। তবে মনে রাখতে হবে এটা বছরে 4টার বেশি না, বা আমরা 4 মাস পর পর দিই, 3টার বেশি না। এটা ছাড়া আমরা সার্জারি করতে পারি। সার্জারির মধ্যে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। আসলে এটাই মোস্ট কিউরেটিভ ট্রিটমেন্ট। এটা ছাড়া আমরা আরও কিছু করতে পারি, যেমন টিবিয়াল অস্টিওটমি করতে পারি, কার্টিলেজ রিপেয়ার করতে পারি, এটসেট্রা। ধন্যবাদ।